নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। রাইস অনলাইন ক্লাস নিয়ে আমি স্মৃতি রয়েছি আপনাদের সঙ্গে। রাইস অনলাইন ক্লাস প্রত্যেক দিনই থাকে আপনাদের জন্য ডিফারেন্ট সাবজেক্টে। ডেফিনেটলি শুধু সাবজেক্ট নিয়ে পড়াশোনায় নয়, এরই পাশাপাশি এক্সাম ওরিয়েন্টেড ক্লাসও থাকে আপনাদের জন্য এবং এক্সাম ওরিয়েন্টেড সমস্ত ডিসকাশন থাকে এই ক্লাসে। আপনারা জানেন, যারা আমাদের নতুন বন্ধু, নতুন স্টুডেন্ট, তারা আজকে নতুন করে দেখতে এবং বুঝতে পারবেন। আমাদের সঙ্গে আজকে ক্লাসে রয়েছেন ইকোনমিক সাবজেক্ট নিয়ে, আমাদের সঙ্গে রয়েছেন ম্যাম রিয়া ঘোষ, রাইস এডুকেশনের টিচার। ম্যাম, আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে। ম্যাম, এর আগেও অনেকটা ক্লাস আপনার কাছে আমরা করেছি। আজকে কথা বলবো, ডিসকাশন চলবে, কোয়েশ্চেন জানবো, কিন্তু সরাসরি প্রথমেই ক্লাসে চলে যাব। ডেফিনেটলি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে টপিকটা নিয়ে আজকে ডিসকাস হবে, সেটি ইজ রিগার্ডিং পপুলেশন থিওরি। তো বেসিক্যালি যেভাবে ম্যামকে বললাম যে আজকে আমাদের থিওরিটা পপুলেশন থিওরি নিয়ে হবে। তো পপুলেশন থিওরি সম্পর্কে যেটা বলার, এটা একটা এমন এরিয়া যে এরিয়া থেকে আমরা কম্পিটিটিভ এক্সামে ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েশ্চেন আসতে দেখি। তার মধ্যে বিসিএস থেকে বেশ কয়েকবার কোয়েশ্চেন পপুলেশন থিওরি থেকে এসেছে এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামসগুলোতেও কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে। তো আমরা এই থিওরি পোর্শনটা একটুখানি দেখব। এটা একটু ইনটিউটিভ জায়গা, আমরা একটুখানি ধরে ধরে থিওরিগুলোর সম্পর্কে ডিসকাস করব। আশা করি অসুবিধা হবে না এবং একটু ভালো করে বোঝা থাকলে আমার মনে হয় এখান থেকে যেভাবেই কোয়েশ্চেন আসুক না কেন, থিওরিটিক্যাল বেসিসে আমরা রেডিলি আনসার করতে পারবো। তো দেখি আমরা কিভাবে এই থিওরিগুলোকে অ্যাড্রেস করতে পারি। বেসিক্যালি আমাদের কম্পিটিটিভের সিলেবাসে পপুলেশন থিওরি, যে কটা পপুলেশন থিওরি সিলেবাসের মধ্যে ইনকর্পোরেটেড রয়েছে, তাদের আমরা একটু ব্রডার সেগমেন্টে যদি সেগমেন্টাইজ করি, তাহলে বেসিক্যালি 3 ধরনের পপুলেশন থিওরি আমাদের সিলেবাসে কভার করতে হয়। সেগুলো আমি এখানে বলেওছি। দেখো, আমরা আশা করছি সবাই দেখতে পাচ্ছি যে 3 ডিফারেন্ট কাইন্ডস অফ পপুলেশন থিওরি এখানে ডেপিক্ট করা রয়েছে। এই থিওরিজগুলো ফার্স্ট হচ্ছে দ্য ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশন, সেকেন্ড হলো দ্য অপটিমাম থিওরি অফ পপুলেশন, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ দ্য থিওরি অফ ডেমোগ্রাফিক ট্রানজিশন। তো বেসিক্যালি এই 3 কাইন্ডস অফ পপুলেশন থিওরি আমাদের কম্পিটিটিভের সিলেবাসের জন্য ইনকর্পোরেটেড এবং এই প্রত্যেকটা থিওরি থেকেই আমরা ডিফারেন্ট কাইন্ডস অফ এক্সামে কোয়েশ্চেন আসতে দেখেছি। তো আমরা ওয়ান বাই ওয়ান প্রত্যেকটা থিওরি নিয়ে ডিসকাস করব। তো পপুলেশন মানেই জনসংখ্যা, তার মানে জনতত্ত্ব নিয়ে কোনো থিওরি যখনই আমরা বলছি, তো পপুলেশন থিওরিটা আর কিছুই নয়, জনতত্ত্ব। তো সেই জনতত্ত্ব বিভিন্ন রকমের হতে পারে। তো সেই থিওরিগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তো ফার্স্ট যে থিওরিটাতে চলে যাব সেটা হচ্ছে যে দ্য ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশন। তো দেখি কি বলেছে এই থিওরিটাতে। তো থিওরি 1, আমরা যখন পপুলেশন থিওরির আন্ডারে ফার্স্ট থিওরিটা পড়ছি, সেটা ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশন। তো বেসিক্যালি এই থিওরি কে প্রোপাউন্ড করেন, কোন ইয়ারে প্রোপাউন্ডেড হয় এবং কোন বুকসে আমরা এই থিওরিটাকে পাবলিশড হতে দেখি। তো সেই রকম কিছু টেকনিক্যাল কোয়েশ্চেন আমরা বিভিন্ন ধরনের এক্সামে আসতে দেখেছি। তো প্রথমেই যেটা বলার, রবার্ট ম্যালথাস, থমাস রবার্ট ম্যালথাস, উনি একজন ফেমাস ইকোনমিস্ট। বেসিক্যালি তিনি একটা বুক পাবলিশ করেছিলেন। বুকটির নাম ছিল দ্য এসে অন প্রিন্সিপাল অফ পপুলেশন। বেসিক্যালি এই বুকটি পাবলিশ হয় 1798-এ এবং এই বুকে সর্বপ্রথম আমরা এই পপুলেশন থিওরিটাকে দেখে থাকি এবং এই থিওরিটা ওনার নাম অনুযায়ী ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশনস হিসাবে ভীষণভাবে জনপ্রিয়। তো কি বলেছে একটু আমরা দেখি। থমাস রবার্ট ম্যালথাস enunciated his views about the population in his famous book Essay on the Principle of Population as it affects the future improvement of society, পাবলিশড ইন 1798। তো বেসিক্যালি এক্ষেত্রে ইয়ারটা আমাদের একটুখানি রিমাইন্ড করে রাখতে হবে এবং কোন বুকে এটা পাবলিশ হয়, দ্য এসে অন প্রিন্সিপাল অফ পপুলেশন। এই বুকটার নেমটা একটু আমাদের জেনে রাখতে হবে এবং ডেফিনেটলি আমরা ইকোনমিস্টের নাম তো জানবই, তার নাম অনুযায়ী এই থিওরি। তো থমাস রবার্ট ম্যালথাস অনুযায়ী এই থিওরিটা নামকরণ করা হয় ম্যালথুসিয়ান থিওরি। তো এই পপুলেশন থিওরি যেটা আমরা এখন পড়তে চলেছি, যেটা থিওরি অফ পপুলেশনের ফার্স্ট থিওরি, তো এই পপুলেশন থিওরিটা বেসিক্যালি কী অ্যাজাম্পশনসের ওপরে এই থিওরিটাকে আমরা বিল্ড আপ করেছি, মানে কিভাবে এই থিওরিটা বেসিক্যালি ইলাস্ট্রেট করা হয়। তো অ্যাকর্ডিং টু ম্যালথাস, তিনি তার এই থিওরিটা, যেটাকে আমরা ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশনস বলে জেনে থাকি, তো এই থিওরিটাকে তিনি কতগুলো পার্টে ডিকম্পোজ করেন। তো কী পার্ট একটু আমরা দেখব। তো প্রথমেই যেমন বলা রয়েছে, দ্য ম্যালথুসিয়ান ডক্ট্রিন ইজ স্টেটেড অ্যাজ ফলোজ। তো কী পার্টে এই থিওরিটা আমরা দেখব। বেসিক্যালি 3 পার্টসে আমরা এই থিওরিটার ডিকম্পোজিশনসটা দেখে থাকি। প্রথমে যেটা বলা হয়েছিল,
According to him, due to natural instinct, population increases in geometric progression. তো উনি বলেছিলেন যদি আমরা 200 ইয়ার্সের একটা এস্টিমেশনস নিই, তো আপকামিং 200 ইয়ার্সে পপুলেশনটা কি রেটে ইনক্রিজ করতে পারে। তো উনি বলেছিলেন এটা জিওমেট্রিক প্রগ্রেশনে ইনক্রিজ করবে, মানে এটা ক্রমবর্ধমান হারে এটা ইনক্রিজ করার বিষয় থাকবে। এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে 1, 2, 4, 8, 16, 32, 64, তো এইরকমভাবে জাম্প দিয়ে দিয়ে পপুলেশনের গ্রোথটা ইনক্রিজ হবে, ঠিক আছে, মানে পপুলেশনটা এক্সপ্যান্ড হবে ইকোনমিতে এই রেটে। তো এটা ডেফিনেটলি একটা জিওমেট্রিক প্রগ্রেশনের বিষয়। তো এই জিওমেট্রিক্যাল প্রগ্রেশনে আমরা দেখব পপুলেশনটা ইনক্রিজ হচ্ছে, কারণ ডেফিনেটলি এটা একটা ন্যাচারাল ইনস্টিংক্ট অ্যান্ড উইথ টাইম পপুলেশন ইকোনমিতে ইনক্রিজ করবেই। তো ওনাকে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে এই ধরনের পপুলেশনসের প্রজেকশনস আপনি যেটা দিচ্ছেন যে জিওমেট্রিক প্রগ্রেশনে পপুলেশনটা ইনক্রিজ করবে, তো হোয়াট অ্যাবাউট দ্য ফুড সাপ্লাই, মানে ফুড সাপ্লাইটা ইকোনমিতে কি এইরকম জিওমেট্রিক প্রগ্রেশনে ইনক্রিজ করবে? কারণ একটা এক্সপ্যান্ডিং পপুলেশনে তো বেসিক রিকোয়ারমেন্ট ফুড গ্রেনস, মানে তাদের তো একটা ফুড গ্রেনের সাপ্লাইটা চাই, তা না হলে তো বেসিক এটা একটা বেসিক অ্যামেনিটিস অফ লাইফের মধ্যে পড়ে যায়। তো ডেফিনেটলি সার্ভাইভ করার জন্য একটা হিউজ পপুলেশনের একটা এরিয়াকে যদি আমি সার্ভাইভ করাতে চাই, তো ডেফিনেটলি ফুড গ্রেনের সাপ্লাইটা একটা মোস্ট ক্রুশিয়াল এরিয়া। তো হোয়াট অ্যাবাউট দ্য সাপ্লাই অফ ফুড গ্রেন, তো সেটা সম্পর্কে উনি যেটা বলেছিলেন যে ফুড গ্রেনের সাপ্লাইটা কিন্তু জিওমেট্রিক প্রগ্রেশনে ইনক্রিজ করবে না। তো উনি এটা ডেফিনেটলি বলেছিলেন যে উইথ টাইম আমরা ফুড গ্রেনের সাপ্লাইটা ডেফিনেটলি ইকোনমিতে ইনক্রিজ করতে পারবো, কিন্তু সেটা জিওমেট্রিক প্রগ্রেশনে ইনক্রিজ হবে না। তাহলে কিভাবে ইনক্রিজ হবে? তো উনি বলেন এটা অ্যারিথমেটিক প্রগ্রেশনে ইনক্রিজ হবে। তো কি বলা আছে আমরা একটু দেখব। On the other hand, the food supply increases in a slow arithmetic progression due to the operation of law of diminishing returns based on the supposition that supply of land is constant. তো উনি বলছেন যে ডেফিনেটলি আমাদের ফুড গ্রেনের সাপ্লাইটা ইকোনমিতে ইনক্রিজ হবে, ফুড গ্রেনের সাপ্লাই আমরা বেশি করতে পারবো, কিন্তু সেটা ওই জিওমেট্রিক প্রগ্রেশনে কিন্তু হবে না, অ্যারিথমেটিক প্রগ্রেশনে হবে। কীরকমভাবে অ্যারিথমেটিক প্রগ্রেশনটা? 1, 2, 3, 4, 5, 6, মানে ডাউন দ্য লাইন 200 ইয়ার্স আমরা যদি ফুড সাপ্লাইয়ের ইনক্রিমেন্টটা দেখি, তো সেটা একটা অ্যারিথমেটিক প্রগ্রেশনে ফুড সাপ্লাইটা ইনক্রিজ করবে। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কেন জিওমেট্রিক প্রগ্রেশনে এটার এক্সপ্যানশনটা হবে না। তো সেক্ষেত্রে ওনার যেটা লজিক ছিল সেটা হচ্ছে ডেফিনেটলি ইকোনমিতে ল্যান্ডের পরিমাণটা তো কনস্ট্যান্ট, ল্যান্ডটা তো একটা ফিক্সড ক্যাপিটালের মধ্যে পড়ে যাচ্ছে, তো এটা তো একটা কনস্ট্যান্ট। তো ডেফিনেটলি আমরা যদি পপুলেশন ক্রমাগত ইনক্রিজ করতে থাকে, তো ফুড সাপ্লাইটা কিন্তু ওই রকমভাবে আমরা ক্রমবর্ধমানভাবে ইনক্রিজ করতে পারবো না, কারণ একটা স্টিপুলেটেড অ্যামাউন্ট অফ ল্যান্ডে যদি আমরা ক্রমাগত প্রোডাকশনটা করতে থাকি, আমরা যেহেতু ল্যান্ডের ভলিউমটাকে আর এক্সপ্যান্ড করতে পারছি না, আমাদের এটা ফিক্সড কম্পোনেন্ট হয়ে যাচ্ছে, এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনটা ফিক্সড হয়ে যাচ্ছে। তো ডেফিনেটলি এই ফ্যাক্টরস অফ প্রোডাকশনটা ফিক্সড হওয়ার জন্য ল অফ ডিমিনিশিং রিটার্ন স্টার্ট করে যাবে। তো বেসিক্যালি এই ক্রমহ্রাসমান উৎপাদনের যে নিয়ম, যেটাকে আমরা ল অফ ডিমিনিশিং রিটার্ন বলি, যেটা বেসিক্যালি আমরা প্রোডাকশনের চ্যাপ্টারে অনেক সময় দেখেছি, এই থিওরিটা নিয়ে বলা হয়ে থাকে, মানে কোনো একটা ইনপুট যদি ফিক্স থাকে, তাহলে ডেফিনেটলি আমি যদি আর একটা ইনপুটের এনগেজমেন্ট ক্রমাগত ইনক্রিজ করতে থাকি, তো একটা সার্টেন লেভেলের পর থেকে আমি দেখব আর প্রোডাকশনটা সেরকমভাবে এক্সপ্যান্ড করছে না। তো এটাকে বলা হয় ল অফ ডিমিনিশিং রিটার্ন। তো এই ল অফ ডিমিনিশিং রিটার্নটা কিন্তু ভীষণভাবে এফেক্টিভ হয়ে পড়বে ইকোনমিতে উইথ টাইম, কারণ আমরা দেখছি ল্যান্ড হচ্ছে একটা ফিক্সড কম্পোনেন্ট এবং সেটাকে কিন্তু আমরা এক্সপ্যান্ড করতে পারবো না, এটা একটা ফিক্সড ইনপুট হিসেবে ডিল করা হচ্ছে। তো ডিউ টু দ্য অপারেশন অফ ল অফ ডিমিনিশিং রিটার্ন আমরা কিন্তু দেখব যে প্রোডাকশনটা ফুড গ্রেনের সাপ্লাইটা কিন্তু ওই রকমভাবে ইনক্রিজ করছে না যেরকমভাবে পপুলেশনটা ইনক্রিজ করছে। তো আমরা এতটুকু পরে যতটুকু বুঝলাম সেটা হচ্ছে যে উনার প্রেডিকশন ওয়াইজ ডাউন দ্য লাইন 200 ইয়ার্স পপুলেশনটা জিওমেট্রিক প্রগ্রেশনে ইনক্রিজ করবে, whereas ফুড সাপ্লাইটা অ্যারিথমেটিক প্রগ্রেশনে ইনক্রিজ করছে। তো এতটুকু দেখে আমাদের কাছে এটা একদম ডেফিনেটলি ক্লিয়ার যে দেয়ার ইজ আ ডিসক্রিপেন্সিস বিটুইন দ্য গ্রোথ রেট অফ পপুলেশন অ্যান্ড দ্য ফুড সাপ্লাই। তো এই যে ডিসক্রিপেন্সিসটা হচ্ছে, এই ডিসক্রিপেন্সিসটার জন্য এটা একদমই ক্লিয়ার যে নিয়ার ফিউচারে একটা সিভিয়ার কাইন্ড অফ ফুড শর্টেজ ইকোনমি এক্সপেরিয়েন্স করবে। তো সেটাই তিনি
তার থার্ড প্রপোজিশনে বলেন, সিন্স পপুলেশন ইনক্রিজেস ইন জিওমেট্রিক প্রগ্রেশন অ্যান্ড ফুড সাপ্লাই ইন অ্যারিথমেটিক প্রগ্রেশন, পপুলেশন টেন্ডস টু আউটটার্ন ফুড সাপ্লাই, দাস অ্যান ইমব্যালেন্স ইজ ক্রিয়েটেড হুইচ লিডস টু ওভার পপুলেশন। তাহলে ডেফিনেটলি ওভার পপুলেশনের জন্য একটা ইমব্যালেন্স ক্রিয়েট হচ্ছে। যদি এমনটা হতো যে পপুলেশনটাও অ্যারিথমেটিক প্রগ্রেশনে ইনক্রিজ করছে, ফুড সাপ্লাইটাও অ্যারিথমেটিক প্রগ্রেশনে ইনক্রিজ করছে, বা যদি এমনটা হতো যে পপুলেশন জিওমেট্রিক প্রগ্রেশনে ইনক্রিজ করছে, ফুড সাপ্লাইটাও জিওমেট্রিক প্রগ্রেশনে ইনক্রিজ করছে, তাহলে ডিসক্রিপেন্সিসগুলো কিন্তু আমাদের হতো না ইকোনমিতে। কিন্তু এই দুটো এক্সট্রিম সিচুয়েশনে একটাও তো আমরা দেখছি না। আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ডেফিনেটলি পপুলেশনটা জিওমেট্রিক প্রগ্রেশনে ইনক্রিজ করছে এবং ফুড সাপ্লাইটা অ্যারিথমেটিক প্রগ্রেশনে ইনক্রিজ করছে। সো একটা ডিসক্রিপেন্সিস ডেফিনেটলি ইকোনমিতে ক্রিয়েট হবে এবং সিভিয়ার কাইন্ড অফ ফুড শর্টেজ ইকোনমি এক্সপেরিয়েন্স করবে নিয়ার ফিউচার। তো সেটা উনি একটা ডায়াগ্রামের থ্রু দিয়ে এক্সপ্লেন করেছিলেন। তো আমরা যদি ভার্টিক্যাল অ্যাক্সিসে পপুলেশনকে প্লট করি এবং হরাইজন্টাল অ্যাক্সিসে ফুড সাপ্লাইকে প্লট করি, তো আমরা দেখছি যে একটি কার্ভ আমরা দেখছি যে কার্ভটা আপওয়ার্ড স্লোপিং এবং এই কার্ভটা একটা পজিটিভ অ্যাসোসিয়েশন বিটুইন ফুড সাপ্লাই অ্যান্ড পপুলেশনকে ডেপিক্ট করছে। তো ডেফিনেটলি দুটোই তো ইনক্রিজ করছে, ফুড সাপ্লাইও ইনক্রিজ করছে, পপুলেশনও ইনক্রিজ করছে। বাট দেয়ার ইজ আ ডিফারেন্স ইন দ্য রেট অফ ইনক্রিজ অফ বোথ দিজ কম্পোনেন্টস, ঠিক আছে? কিন্তু এদের রেট অফ ইনক্রিমেন্টটা কিন্তু দুটো কম্পোনেন্টের ক্ষেত্রে সেম নয়। ফুড সাপ্লাইয়ের ক্ষেত্রে যেটা আমরা দেখছি অ্যারিথমেটিক প্রগ্রেশনে মানে স্লোয়ার রেটে হচ্ছে, ওয়ারেস পপুলেশনটা কিন্তু অনেক ফাস্টার রেটে হচ্ছে, জিওমেট্রিক প্রগ্রেশনে হচ্ছে। তো দ্যাটস ওয়াই এরকম একটা স্পেসিফিক কার্ভেচার এই কার্ভটা নিয়েছে। তো এটা এই কার্ভের থ্রু দিয়ে বেসিক্যালি উনি এই ডিসক্রিপেন্সিস বিটুইন দ্য ফুড সাপ্লাই অ্যান্ড পপুলেশনকে ডেপিক্ট করেছিলেন। তো আমরা যদি এই পুরো থিওরিটাকে একটা চার্ট ফর্মে সামারাইজ করি, মানে আমরা যতটুকু যা পড়লাম যে অ্যাকর্ডিং টু ম্যালথাস যেখানে আমরা বলছি পপুলেশন ইনক্রিজ করছে জিওমেট্রিক প্রগ্রেশনে, ফুড গ্রেন ইনক্রিজ করছে অ্যারিথমেটিক প্রগ্রেশনে, সো একটা ইমব্যালেন্স ইকোনমিতে ক্রিয়েট হবে রিগার্ডিং ফুড সাপ্লাই। তো এটাকে যদি আমরা একটা চার্ট ফর্মে ডেপিক্ট করি তাহলে এরকম একটা চার্ট আমরা ফর্মুলেট করতে পারি, যে চার্টে বেসিক্যালি আমরা দেখছি যে পপুলেশন গ্রোথ যেটা জিওমেট্রিক প্রগ্রেশনে ইনক্রিজ করেছে সেটাকে দেওয়া রয়েছে, ফুড প্রোডাকশন যেটা কিনা অ্যারিথমেটিক প্রগ্রেশনে ইনক্রিজ করেছে সেটাও আমরা ইলাস্ট্রেট করেছি। তো ইট ইজ ভেরি ক্লিয়ার এই দুটো থেকে একটা রেজাল্ট আসে। কি রেজাল্ট আসে? ডিসইকুইলিব্রিয়াম বিটুইন পপুলেশন অ্যান্ড ফুড সাপ্লাই। তো ডেফিনেটলি একটা ডিসইকুইলিব্রিয়াম হবে, একটা ভারসাম্যহীনতা আমরা দেখব রিগার্ডিং পপুলেশন অ্যান্ড ফুড সাপ্লাই। তো ফুড সাপ্লাই এবং পপুলেশনের মধ্যে একটা ভারসাম্যহীনতা বা ডিসইকুইলিব্রিয়াম একটা ফেনোমেনন আমরা অবজার্ভ করব। তো সেটা ডেফিনেটলি আমাদের কাছে এতক্ষণে ক্লিয়ার যে কেন এরকম ডিসইকুইলিব্রিয়াম আমরা দেখছি। তো এরপরে নেক্সট স্টেপ যেটা বলা হয়েছে যে এই ধরনের যদি কোনো ডিসইকুইলিব্রিয়াম আমরা ইকোনমিতে অবজার্ভ করি তাহলে কি ওটাকে ওই রকমভাবেই লেফট করে দেওয়া হবে, মানে সিভিয়ার কাইন্ড অফ ফুড শর্টেজের মধ্যে ইকোনমিটা থাকবে? বলছে না, এটার কিছু সলিউশন টুল উনি যেটা ডেপিক্ট করেন সেই সলিউশন টুলটাকে আমরা হাউ টু কারেক্ট হিসাবে দেখতে পারি এবং সেক্ষেত্রে ডেফিনেটলি দুটো কাইন্ডস অফ সলিউশন উনি প্রোভাইড করেছিলেন। আমরা এখানে দেখতেই পাচ্ছি চার্টে, ওয়ান ইজ পজিটিভ চেক or natural check আর অ্যানাদার ইজ প্রিভেন্টিভ মেজার্স। তো বেসিক্যালি এই দুটো ধরনের মেজারের কথা তিনি এই ডিসইকুইলিব্রিয়ামে কারেকশনের রেসপেক্টে বলেছিলেন। তো হোয়াট ইজ পজিটিভ চেক অর ন্যাচারাল চেক? পজিটিভ চেক বা ন্যাচারাল চেক যেটা বলছে সেটা বেসিক্যালি তার এক্সাম্পল হিসেবে আমরা দেখছি আর্থকোয়েক, এপিডেমিক, ওয়ার, ফেমিন, ফ্লাড, এগুলো সবই পজিটিভ চেক। তার মানে যদি এই রকম কোনো রকম ন্যাচারাল ক্যালামিটিস একটা ইকোনমিতে আমরা দেখি তো ডেফিনেটলি আমরা সেক্ষেত্রে দেখব যেটা হিউজ পরিমাণ পপুলেশনের কিন্তু রিডাকশান হচ্ছে, তার মানে একটা বিপুল পরিমাণ লোকক্ষয় হচ্ছে। তো এই যে পপুলেশনটা এইরকম কিছু ন্যাচারাল ক্যালামিটিসের জন্য রিডাকশন হলো, তো এই ধরনের স্টেপসের জন্য যখন পপুলেশনটা রিডাকশন হচ্ছে তখন সেটাকে আমরা পজিটিভ চেক বলছি। এটাতে হিউম্যান বিইংয়ের অ্যাজ সাচ কোনো রকম পার্টিসিপেশনস নেই, এই পুরো বিষয়টাই নেচারের ওপর ডিপেন্ডেন্ট। কিন্তু এই রকম ন্যাচারাল ক্যালামিটিস তো আমরা ইকোনমিতে অবজার্ভ করি, তো তার জন্য কিন্তু অটোমেটিক্যালি আমরা দেখছি পপুলেশনটা কিন্তু কন্ট্রোলড হয়ে যাচ্ছে। তো আমাদের বেসিক প্রবলেম কী ছিল? ফুড সাপ্লাইটা যে রেটে ইনক্রিজ করছে পপুলেশনের তার চেয়ে হায়ার রেটে ইনক্রিজ করছে। তো আমি যদি কোনোভাবে পপুলেশনের গ্রোথ রেটটাকে একটু রিডিউস করে দিতে পারি তাহলে একটা অ্যাট পার সিচুয়েশন আসতে পারে যেটা এই ডিসইকুইলিব্রিয়ামটা খানিকটাকে মিট আপ করতে সহায়তা
সহায়তা করবে। তো সেই জায়গা থেকে আমরা দেখছি পজিটিভ চেকের একটা পার্টিসিপেশনস, তো সেক্ষেত্রে একটা হিউজ পপুলেশনের রিডাকশন হয়ে যাচ্ছে ডিউ টু অল দিস ন্যাচারাল ক্যালামিটিস। তো আমরা সেক্ষেত্রে আবার একটা ইকুইলিব্রিয়াম সিচুয়েশনে চলে এলেও আসতে পারি। ঠিক আছে, তো এইরকমভাবে তিনি এই সলিউশন টুল একটা প্রোভাইড করেন। ফর এক্সাম্পল রাইট নাও আমরা ওয়ার্ল্ড ওয়াইড যে করোনা ভাইরাসের যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট দেখছি, তো এই কোভিড-19 এই প্যান্ডামিকের জন্য তো ওয়ার্ল্ড ওয়াইড পপুলেশনের একটা রিডাকশন খানিকটা হলেও হয়েছে। তাহলে এটা কিন্তু খানিকটা ওই পজিটিভ চেকের পার্ট বলা যেতে পারে। মানে এটা ডেফিনেটলি এটা আমরা কখনোই চাইনি যে এইরকমভাবে পপুলেশনের গ্রোথ রেটটাকে রিডিউস করা হোক, কিন্তু এরকম কখনো কখনো এই ধরনের প্যান্ডামিক সিচুয়েশন বা এই ধরনের ন্যাচারাল ক্যালামিটিস ইকোনমিতে আসতেই পারে, এবং যার জন্য পপুলেশনের একটা রিডাকশন আমরা দেখব। তো এইভাবে ন্যাচারালি পপুলেশনটা অনেক সময় অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। তো দিস ইজ নোন অ্যাজ পজিটিভ চেক। নেক্সট যেটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রিভেন্টিভ মেজার্স। তা উনি আর একটা মেজারের কথাও বলেন। তো সেই মেজারের আন্ডারে কি বলা হচ্ছে, লেট ম্যারেজ, সেলফ রেস্ট্রেন, ফ্যামিলি প্ল্যানিং মেথড এটসেট্রা। তো ডেফিনেটলি প্রিভেন্টিভ চেক যেটা সেটা একটা সংরক্ষণমূলক বিষয়। তো এটা কিন্তু ডেফিনেটলি হিউম্যান বিইং দ্বারা ইনিশিয়েটেড ভ্যারিয়াস কাইন্ডস অফ স্টেপস, যেটা দিয়ে কিন্তু আমরা পপুলেশনটাকে খানিকটা রেস্ট্রেন করে দিতে পারি। ঠিক আছে, ফর এক্সাম্পল আমরা যখনই এরকম লেট ম্যারেজের কথা বলি বা ফ্যামিলি প্ল্যানিংয়ের কথা বলছি, তো এটা একটা জেনারেল অ্যাওয়ারনেস পিপলদের মধ্যে ক্রিয়েট হচ্ছে। তার ফলে দেখা যেতে পারে ধীরে ধীরে উইথ টাইম পপুলেশনের ভলিউমটা কিন্তু রিডাকশন হয়ে যেতে পারে। তো এই ধরনের যে চেক, এটাকে আমরা প্রিভেন্টিভ চেক বলবো। ডেফিনেটলি খুব র্যাশনাল কনসেপ্টে প্রিভেন্টিভ চেকটাই ভীষণভাবে অ্যাডমিসেবল। মানে আমরা সবসময় চাইবো যে প্রিভেন্টিভ চেকের থ্রু দিয়ে যাতে পপুলেশনটাকে আমরা প্রপার ওয়েতে মনিটর করতে পারি। তো সেই জন্য ভেরিয়াস কাইন্ডস অফ ইনিশিয়েশন ডিফারেন্ট দেশের গভর্নমেন্ট অপ্ট করে থাকে। তো এগুলো সবই প্রিভেন্টিভ চেকসের মধ্যে পড়বে। তো এটা অনেক বেশি অ্যাডমিসেবল রাদার দ্যান পজিটিভ চেক। তো প্রিভেন্টিভ চেকের আন্ডারও আমরা দেখলাম যে কীভাবে পপুলেশনটা ধীরে ধীরে রিডিউস হয়ে যাচ্ছে, এবং পপুলেশনটা ধীরে ধীরে রিডিউস হয়ে গিয়ে এই ডিসইকুইলিব্রিয়ামটাকে আমরা খানিকটা হলেও ওভারকাম করতে পারি। তো দিস আর দ্য টুলস, যে টুলসটা ডেফিনেটলি থমাস ম্যালথাস প্রেসক্রাইব করেছিলেন রিগার্ডিং দিস ডিসইকুইলিব্রিয়াম। থাকবো এই সাবজেক্ট নিয়ে এই টপিকে আমরা, তবে একটা ছোট ব্রেক নেওয়ার সময় হয়ে গেছে। একটা বিরতির পর দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, সঙ্গে থাকুন।